সকলকে কেমন আছেন সবাই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি নুরি মোস্তফা বাবু। আজ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার নাম প্রকৃতি প্রত্যয়। এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলাপ করব। তবে আজকে বেশি উদাহরণ বা বেশি নিয়ম কানুন নিয়ে আপনাদের সঙ্গে আমি ভয় দেখাবো না। প্রকৃতি প্রত্যয়ের মূল আলোচনা, প্রকৃতি প্রত্যয় আসলে বিষয়টা কি এবং এই বিষয়টা কিভাবে আমাদের পড়া দরকার, আমরা এটাকে কেন ভয় পাই, এই ভয়কে কিভাবে এড়াতে পারি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা আলাপ করব। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের শুনছেন, অনুগ্রহ করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শুনতে পারে। প্রকৃতি প্রত্যয় এই অধ্যায়টি বাংলা ব্যাকরণের এমন একটি অধ্যায়, যে অধ্যায় সম্বন্ধে আমাদের সকল শিক্ষার্থীর কিন্তু ভীতি রয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদের আশ্বস্ত করছি, এটি আসলে ভয়ের বিষয় নয়। বরং আমি মনে করছি যে অন্য যতগুলো অধ্যায় আছে তার ভিতর থেকে এটা অপেক্ষাকৃত সহজ। কারণ এটা অনেকটা গণিতের মতো, অঙ্কের মতো। আপনি যদি একটু বুঝে চেষ্টা করেন তাহলে এটা অঙ্কের মতো আপনি খুব সহজে পেরে যাবেন। কিন্তু এর একটা আবার সমস্যা রয়েছে, সেটা হলো আপনি না বুঝে যদি এটা যতই রপ্ত করার চেষ্টা করেন, হয়তো তাৎক্ষণিকভাবে আপনার মনে থাকবে বা মুখস্থ থাকবে, কিন্তু কিছুদিন পরে সেটা আবার ভুলে যাবেন। সেজন্য আমরা সেই ভুলে যাওয়া পদ্ধতিকে গুড বাই জানাতে চাই। আমরা সেই পদ্ধতি অবলম্বন করতে চাই যে পদ্ধতিতে আমরা বিষয়টি বুঝে অনুধাবন করে আমরা মনে রাখতে পারবো। সেই পদ্ধতি নিয়ে আমরা আলাপ করতে চাই। আসুন, প্রকৃতি প্রত্যয় আসলে বিষয়টা কি। প্রত্যয় এবং প্রকৃতি দুটো আলাদা অংশ। আমরা একটি ভাষায় যত শব্দ ব্যবহার করি, এই শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে তার একটা প্রক্রিয়া থাকে। এক একটা শব্দ এক এক প্রক্রিয়ায় গঠিত হয়। কখনো কখনো একটি শব্দের গঠনের মধ্যে একাধিক প্রক্রিয়া থাকে। এখন এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো আমরা না জানার ফলে ওই শব্দের যে গভীরতর অর্থ, গূঢ়ার্থ, ওই শব্দের যে ভেতরের অর্থ, সেটা কিন্তু আমরা ধরতে পারি না। ফলে শব্দ ব্যবহারেও আমরা হিমশিম খাই। তো প্রকৃতি প্রত্যয়, আপনি এতক্ষণে নিশ্চয়ই আমার আলোচনা থেকে অনুমান করতে পারছেন যে প্রকৃতি প্রত্যয় হলো শব্দ গঠনের একটি অন্যতম শ্রেষ্ঠ কৌশল আমাদের বাংলা ভাষায়। কিভাবে এই প্রক্রিয়া দিয়ে শব্দ গঠিত হয়, এই প্রক্রিয়াটা আসলে কি, সেটা আমি খুব সহজ করে আজ তুলে ধরবো। একটু ভূমিকা করছি, আপনাদের এই আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছি। লক্ষ্য করুন, প্রকৃতি প্রত্যয় অনেকটা সন্ধির মতো, কিন্তু সন্ধি নয়। কারণ সন্ধিতে যে দুই পাশে দুটো ধ্বনির সন্ধি হয়, সেখানে দুই পাশে দুটো শব্দ থাকে। আর প্রকৃতি প্রত্যয় কিন্তু দুই পাশে দুটো শব্দ থাকে না। প্রত্যয় একান্তই অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। প্রত্যয় নিজের কোনো অর্থ থাকে না, মিনিংলেস লেটার বা গ্রুপ অফ লেটার, এটা অর্থহীন হয়ে থাকে। সুতরাং এই জায়গায় কিন্তু সন্ধি এবং প্রত্যয়ের বড় একটি পার্থক্য রয়ে গেছে। তো প্রকৃতি প্রত্যয় ব্যাপারটা কি, একটি শব্দ দেয়া থাকবে, এই শব্দটিকে আপনি ভেঙে দুটো অংশ বের করবেন, খুঁজে বের করবেন। প্রথম যে অংশটুকু, এটাকে আমরা বলছি প্রকৃতি, আর এর সঙ্গে অতিরিক্ত যে অংশ যুক্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে প্রত্যয়। আপনি প্রথমে প্রকৃতি শব্দ মনে রাখুন। প্রকৃতি মানে হচ্ছে মূল, আসল, এবং প্রকৃতির সাথে অনেক কিছু যুক্ত হয়ে শব্দের চেহারা বদলে যায়, শব্দ নতুন নতুন গঠিত হয়। সুতরাং এই প্রকৃতিটা, প্রকৃতি মানে মূল, এই কথাটাই আগে আপনার মাথার মধ্যে নিতে হবে। জগতের সবকিছুরই মূল আছে, তাই না? মূল ছাড়া তো গাছ থাকে না, উপড়ে যায়। তো সেই কারণে শব্দেরও মূল থাকে। সেই মূল আমরা আগে চিনব। তাহলে সেই মূল যদি আমরা চিনি, তার সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে সেটা কিন্তু আমরা জেনে যাব। অতএব আপনাকে সেই মূলটা আগে চিনতে হবে। সেই মূলটা যদি আপনি চেনেন, তাহলে অতিরিক্ত অংশটা আপনি আলাদা করতে সক্ষম হবেন। প্রিয় শিক্ষার্থী, প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে প্রকৃতি বা মূল নির্ণয় করতে চাই, সেই প্রকৃতি বা মূল নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে আমরা এটা খুঁজে বের করব, এটা একটা বিষয় থেকে যায়। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করব। খেয়াল করেন, আমরা যদি একটি শব্দ লিখে দেই জাপানি, তাহলে সেই জাপানি শব্দের মূলে আসলে কি থাকে? জাপান, তার সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? ই, এবার হয়ে গেল জাপানি। আমরা যদি লিখে দেই আকাশী, নিশ্চয়ই আপনি বুঝবেন যে মূল শব্দ হলো আকাশ, তার সঙ্গে যুক্ত হয়েছে ই, তাহলে সেটা হয়ে গেল আকাশী।
এভাবে প্রত্যয়গুলো যুক্ত হয় মূল শব্দের সাথে। তো প্রিয় শিক্ষার্থী, গবেষকেরা এই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে মূলকে বা শব্দের মূল অংশকে দুই ভাগে ভাগ করেছেন। শব্দের মূল বা প্রকৃতি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে যেটাকে আমরা বলছি প্রকৃতি বা মূল, এইটাকে পণ্ডিতেরা বা বৈয়াকরণগণ দুই ভাগে ভাগ করেছেন। কি দুই ভাগ? সেই দুই ভাগ হলো, একটা হলো ধাতু, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। ধাতু অথবা ক্রিয়াপদের মূল, ক্রিয়াপদের মূলকে আমরা আরেক ভাষায় ধাতু বলি। আর একটা হলো প্রাতিপদিক, প্রাতিপদিক বা নাম পদের মূল, আমরা লিখে দিলাম নামের মূল। লক্ষ্য করুন তাহলে বাংলা ভাষায় যত শব্দ আছে প্রত্যয় দিয়ে গঠিত, এই সকল শব্দের মূলকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হলো প্রাতিপদিক বা নামের মূল। এই দুটো শব্দ আপনি অবশ্যই গুরুত্বের সঙ্গে মনে রাখুন। একটা ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে প্রাতিপদিক বা নামের মূল। এখন যত প্রত্যয় যুক্ত হয় সবই কিন্তু এই ধাতুর সঙ্গে যুক্ত হয় এবং এই প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়। এই দুটোর সঙ্গেই কিন্তু সকল প্রত্যয় যুক্ত হবে। প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হলো কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অনেকে এটা নিয়েও সন্দিহান থাকেন কোনটা কৃত কোনটা তদ্ধিত। আমি আজকের আলোচনাটা কিন্তু একেবারে প্রাথমিক আলোচনা দিচ্ছি, মানে যে শিক্ষার্থী প্রত্যয় কখনো পড়েন নাই, বইয়ের পৃষ্ঠে উল্টিয়ে চলে গেছেন, অথবা একটু আধটু পড়েছেন বোঝেন নাই, একেবারে যাদের জ্ঞান শূন্য বলা যায়, সেখান থেকে আমি আরম্ভ করছি তাদের জন্য। তাহলে প্রত্যয়গুলো যুক্ত হয় কার সঙ্গে? ধাতুর সঙ্গে। আর কার সঙ্গে? প্রাতিপদিকের সঙ্গে। বোঝানোর সুবিধার্থে আমি আরেকবার লিখে দেখাই যে সকল মূলকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো ধাতু আর আরেকটা হলো প্রাতিপদিক। তো ধাতু এবং প্রাতিপদিক কি আমরা কিন্তু একটু আগেই বলেছি। ধাতু এবং প্রাতিপদিক হলো যে ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল আর প্রাতিপদিক হলো নাম পদের মূল। একটু লিখে নেই, এই তো। এখন খেয়াল করেন ধাতু বা নামের মূল, এই যে ধাতু বা ক্রিয়ার মূল, দুঃখিত আমি ভুল বলেছি, ধাতু বা ক্রিয়ামূল আমরা লিখে দিলাম ক্রিয়া মূল। আর প্রাতিপদিককে আমরা বলবো হলো নামের বা নাম পদের মূল। এখন লক্ষ্য করুন, এই ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয়, যে কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হলো। এখন ধাতুটা কি? এই যে আমি আপনাদের পড়াচ্ছি, তাহলে এখানে পড়ানোর ধাতু হলো পর। সুতরাং পরের পরে যা কিছু যুক্ত হবে হয়ে শব্দ গঠিত হবে, আমরা সেই প্রত্যয়ের নাম দেব কৃত প্রত্যয়। আর প্রাতিপদিক হচ্ছে নামের মূল। নামের মূল এর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হলো, এই যে প্রত্যয় যুক্ত হয়ে গেল, এখন এটাকে আমরা বলবো হলো তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু থেকে বোঝার চেষ্টা করুন। প্রকৃতি প্রত্যয় হলো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। অর্থহীন বর্ণ যার নিজের কোনো অর্থ নাই, ই, আ, উ, তারপরে ইমা, তারপরে ইমন, তারপরে ইল, তারপরে ইক, তা, তি, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়। খানা, অলা, পনা, সা, সে, তাই না? তারপরে আপনার উক, তারপরে নিক, তারপরে স্নিক, তারপরে ইক, এরকম এগুলো হলো প্রত্যয়। এগুলোর নিজের কোনো অর্থ নাই। ধরুন আপনি আ দিয়েই শুরু করেন, এই যে আমি বললাম যে আমি পড়াচ্ছি, তাহলে পর হলো এখানকার মূল। পরটা কি? ক্রিয়ামূল। পর যোগ আ, পড়া, এটা কৃত প্রত্যয়। আবার এই আ যদি নাম পদের পরে যুক্ত হয়, যেমন আপনি লোকটা খুব সরল, সরলের সঙ্গে আপনি আ যুক্ত করেন, তাহলে হয়ে গেল সরলা। অতএব সরল যোগ আ, সরলা, এটা কিন্তু তদ্ধিত প্রত্যয়। সুতরাং এই যে আ প্রত্যয় যুক্ত হচ্ছে, এর উপরে কিন্তু প্রত্যয় নির্ভর করছে না। প্রত্যয় নির্ভর করছে প্রকৃতির উপরে, তার মূলের উপরে। এই জন্য আমরা মূলটাকে ব্যাখ্যা করলাম যে সকল শব্দের মূলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে প্রাতিপদিক বা নামের মূল। এই দুটো কথা আপনাদের ক্লিয়ার করে বুঝতে হবে। দর্শক শ্রোতা, তাহলে ধাতু বা ক্রিয়ামূল তার সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়, আর প্রাতিপদিক বা নামের মূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন আমরা যদি বলি এখন ধরেন বহতা, তাহলে বহ যোগ তা,
বহ হলো ধাতু, ক্রিয়ামূল। বহ মানে বয়ে চলা, তাহলে বহ যোগ তা বহতা, বহটা ধাতু, তা যুক্ত হলো, এটা কৃৎ প্রত্যয়। কিন্তু আমরা যদি বলি এখন পান্তা, পানি যোগ তা, পান্তা, এখানেও কিন্তু তা যুক্ত হয়েছে, কিন্তু এটা তদ্ধিত প্রত্যয়। কেন তদ্ধিত প্রত্যয়? কারণ এইখানে তা যুক্ত হয়েছে কার সঙ্গে? পানির সঙ্গে। পানিটা কি? নামপদের মূল, সুতরাং এটি হলো তদ্ধিত প্রত্যয়। অতএব সহজ করে বুঝে রাখুন, প্রত্যয় হচ্ছে একটি শব্দ দেয়া থাকে, সেই শব্দটাকে ভেঙে আমরা দুটো অংশ তৈরি করি। প্রথম অংশে আমরা সেই শব্দের মূল বা আসল অংশটুকু খুঁজে বের করি, সেই আসল অংশের সঙ্গে বা মূল অংশের সঙ্গে অতিরিক্ত কি যুক্ত হয়েছে সেইটুকুকে কিন্তু আমরা আলাদা করে লিখি। তো এই যে মূল বা আসল, এর উপরেই কিন্তু নির্ভর করে হচ্ছে আমাদের প্রত্যয়ের নাম। যদি এই মূল বা এই যে প্রকৃতি, সেটা যদি ক্রিয়ার মূল হয়, তাহলে তাকে আমরা বলি ধাতু। আপনি ধাতু যদি নাও মনে থাকে, এটা যদি মনে রাখেন যে ক্রিয়ার মূল হলেই সেটা কৃৎ প্রত্যয়, আর ক্রিয়া বোঝাচ্ছে না, নাম পদের মূল, তাহলে সেটা হলো তদ্ধিত প্রত্যয়। একটু আগেই আমরা বলে ফেললাম। এখন যদি বলি ধরেন যে ডুবন্ত, একটি জাহাজ ডুবে যাচ্ছে, ডুবন্ত, তাহলে ডুব যোগ অন্ত, ডুব দেওয়া, ডুবে যাওয়া, নিশ্চয়ই এটা ক্রিয়া, তো ডুব যোগ অন্ত এটা কিন্তু কৃৎ প্রত্যয়, কারণ এর মূলে রয়েছে ডুব। ডুবটা হলো ক্রিয়ামূল বা ধাতু। কিন্তু এই অন্ত যদি এরকম ক্রিয়াবাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যুক্ত হয়, তাহলে তখন কিন্তু নামপদের সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু আর সে কৃৎ প্রত্যয় থাকবে না, সে তদ্ধিত প্রত্যয় হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই আলোচনাটুকু আপনারা বুঝে ফেলেছেন। তো এখন আমরা একটু সামনে এগোবো আলোচনা নিয়ে। সেটা হলো কিভাবে আমরা আমাদের পরীক্ষার খাতায় প্রকৃতি প্রত্যয় লিখব, সেটা অনেকেই জানেন না। এই যে প্রদত্ত শব্দ, কারণ আজকাল একাডেমিক তো লিখতে হয়ই, অনেক চাকরির পরীক্ষাতেও এমসিকিউ এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় এগুলো লিখতে হচ্ছে, তখন পড়ে যাচ্ছেন বিপদে। অনেকে নোট গাইড দেখে এমসিকিউ মুখস্থ করে হয়তো প্রথম ধাপ মানে প্রিলিমিনারি আপনি পার হয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে যখন রিটেন পার্ট এসে যাচ্ছে, তখন লিখিত পরীক্ষায় গিয়ে কিন্তু আপনি খারাপ করছেন। সুতরাং কিভাবে লিখবো আমরা? প্রদত্ত শব্দ মানে যে শব্দ দেয়া আছে, তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো প্রকৃতি যোগ প্রত্যয়, আর এরপরে একটা হাইফেন দিয়ে এইখানে আমরা লিখবো হচ্ছে প্রত্যয়ের নাম। এভাবে আমরা লিখে দেব। এখন প্রদত্ত শব্দ কি থাকলো? ধরুন প্রদত্ত শব্দ আমরা লিখে দিলাম যে একটু আগেই যেটা আমরা বলেছিলাম, বা নতুন শব্দই আমরা লিখে ফেলি। এই যে সামাজিক, সামাজিক, নিশ্চয়ই এর মূলে কি আছে? সমাজ। সমাজকে লিখলাম, যোগ সমাজের সঙ্গে কি যুক্ত আছে? ইক, অতএব হয়ে গেল সামাজিক। এখন এই যে সমাজ কি বোঝায়? সমাজ কি নাম বোঝায় না কাজ বোঝায়? নিশ্চয়ই এটা ক্রিয়ামূল নয়, এটা নাম পদের মূল, অতএব এই প্রত্যয়কে আমরা বলবো হলো তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু লিখে দেখালাম আপনাদের। এই প্রত্যয়কে আমরা বলবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপরে থাকলো আমাদের দার্শনিক, নিশ্চয়ই কি হবে বুঝে গেছেন, দর্শন যৌগিক থাকলো, বৈজ্ঞানিক, বিজ্ঞান যৌগিক। এভাবে আমরা প্রত্যয়গুলো নির্ণয় করব। এগুলো খুব কঠিন কিছু নয়। আমরা এবার দুই একটা কৃৎ প্রত্যয়ের উদাহরণ দেখাই। যেমন ধরুন আমরা এখানে লিখলাম কারক। বাংলা ব্যাকরণে আরেকটা অধ্যায় আছে কারক। কারক শব্দটাকেই দেখাই। কারক শব্দের মধ্যে আছে ক্রি ধাতু, ক্রি যোগ অক, এই মিলের শব্দ হচ্ছে কারক। এখন এই যে ক্রি, এই ক্রিটা হলো ক্রিয়ামূল, ক্রিয়াপদের মূল। ক্রিয়াপদের মূলকে আমরা কি বলি? ধাতু। এই যে চিহ্নটি দিলাম, এটা হলো ধাতু চিহ্ন। অতএব ক্রি যোগ নক কারক, এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের কৃৎ এবং তদ্ধিত আমি বোঝাতে পারলাম। তাহলে আরো ক্লিয়ার করছি, এইভাবে শব্দ দেয়া থাকবে। এই শব্দগুলোকে আমরা এই যে দেখেন এখানে ভাঙলাম, দুটো করে অংশ তৈরি করলাম। প্রথম অংশকে আমরা কি বলেছি? প্রকৃতি। পরের অংশকে আমরা কি বলেছি? প্রত্যয়। আর তারপরে কি লিখেছি? প্রত্যয়ের নাম। সুতরাং এই যে প্রথম অংশ প্রকৃতি, প্রকৃতি তো আসল, তাই না? মূলটা যেটা মূল, সেই মূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়। তো মূলটাকে আপনাকে দেখতে হবে। মূল বাদ দিয়ে আগা ধরে টানাটানি করলে তো হবে না। সেই মূল যদি ক্রিয়ামূল হয় তাহলে কৃৎ প্রত্যয়, আর মূল যদি নাম পদের মূল হয় তখন হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। তো এখন প্রশ্ন যে এই প্রত্যয়গুলো আমরা কিভাবে নির্ণয় করব, বা এই প্রত্যয়গুলো আমরা কি করে জানবো? প্রিয় শিক্ষার্থী, একটু যদি আমার কথা শোনেন এবং আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এই কাজে অনেক বেশি সফল হবেন। তদ্ধিত প্রত্যয়গুলো আপনি আপনার বোর্ডের বই থেকে একবার রিডিং দিলেই পারবেন। যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলেই পারবেন। একটু বোঝানোর চেষ্টা করি আমি। এই যে একটু আগেই দেখালাম যে সমাজ যৌগিক সামাজিক,
তাহলে সমাজ মূল শব্দ, তার সঙ্গে ইক হয়ে গেল সামাজিক। এখন রাজনৈতিক কি হবে? অন্তত এইটুকু বুদ্ধি আপনার আছে যে রাজনীতি যৌগিক, রাজনৈতিক। যদি বলে এখন যে বার্ষিক, স্কুলের বার্ষিক পরীক্ষা, তাহলে বার্ষিক কি হবে? বর্ষ যোগ ইক, বর্ষ মানে বছর। এখানে আপনি একটু খেয়াল রাখবেন যে শব্দের শেষে ইক থাকলেই আপনি প্রত্যয়ে ইক বসাবেন। বার্ষিক ইক, তাহলে বর্ষ যোগ ইক। দৈনিক ইক, দিন যোগ ইক। তারপরে দার্শনিক ইক, দর্শন যোগ ইক। রাজনৈতিক ইক, রাজনীতি যোগ ইক। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলেন? এবার আপনি ইক বাদ দিয়ে বলবেন যে না, অনেক কঠিন থাকে, ইমা থাকে। ওকে, নীলিমা, নীল যোগ ইমা, নীলিমা। লালিমা, লাল যোগ ইমা, লালিমা। তাহলে রক্তিমা, রক্ত যোগ ইমা, রক্তিমা। এই যে পেরে যাবেন। এখন ইম, ইমা, ইমার পরিবর্তে তো ইমও থাকতে পারে। যেমন রক্তিম, রক্তিমা থাকলো না, শব্দ থাকলো রক্তিম। তো নিশ্চয়ই আপনি বুঝে যাচ্ছেন যে মূল শব্দ হলো রক্ত। এই যে মূল শব্দ রক্ত, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? ইম, রক্তিম। রক্ত একটা কিছুর নাম, অতএব তদ্ধিত প্রত্যয়। এই তো হয়ে গেল। এভাবে আপনি শব্দের শেষে যদি ইমা থাকে ইমা বসাবেন, যদি ইম থাকে ইম বসাবেন। রক্তিমা, রক্ত যোগিমা, রক্তিম, রক্ত যোগিম। পশ্চিমা, পশ্চাৎ যোগিমা, পশ্চিম, পশ্চাৎ যোগিম। লালিমা, লাল যোগিমা, কিন্তু লালিম যদি থাকে মানে লালের মতো, তাহলে লাল যোগিম। ইম, ইমা শব্দই আপনাকে বলে দেবে। রক্তিম, রক্তিমা সহজ উদাহরণ। রক্তিম, রক্ত যোগিম। রক্তিমা আকার আছে, তাহলে রক্ত যোগিমা। আচ্ছা, এখন ইমা ইম গেল। ইমা ইম বাদ দিয়ে শুধু ম প্রত্যয় থাকতে পারে। যেমন আমরা লিখলাম পঞ্চম, ধরুন একটি শব্দ লিখলাম পঞ্চম, তাহলে এর মধ্যে কি কি আছে? পঞ্চ, পঞ্চ যোগ ম, পঞ্চম। তদ্ধিত প্রত্যয়, কোনো সমস্যা নেই। থাকলো সপ্তম, সপ্ত যোগ ম। অষ্টম, অষ্ট যোগ ম। নবম, নবযোগ ম। এই নব, নব নয় অর্থে, নতুন অর্থে নয়। তাহলে দশম, দশ যোগ ম, ম প্রত্যয়। এর চেয়ে সহজ আর কি হতে পারে? আসলে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি না এবং বুঝে আমরা পড়ার চেষ্টাও করি না। আমাদের প্রবণতা দাঁড়িয়ে গেছে স্যারের নোটশিট আর নীল ক্ষেতের গাইড, এই সমস্ত। তো এইগুলো করে তো আসলে আপনি সারা জীবনে ওই অন্ধকারের মধ্যেই থেকে যাবেন। সহজে আপনি বোঝার চেষ্টা করুন। এরকম শুধু ম দিয়েও প্রত্যয় হতে পারে। আচ্ছা, এখন ইল বা ল প্রত্যয় হতে পারে। এই যে দেখেন, ইল অথবা ল। শব্দ থাকলো পঙ্কিল, পঙ্কিল। পঙ্ক মানে কাদা, পঙ্কিল মানে কাদাময়। তাহলে এর মধ্যে কি কি থাকবে? পঙ্ক, এই যে পঙ্ক মানে কাদা, পঙ্ক যোগ ইল, পঙ্কিল। ইল বসিয়ে দিলেন, পঙ্কিল। এখন শব্দ থাকলো হাতল। এখন হাতলে তো ইল নেই, তাহলে হাত যোগ ল, কোনো সমস্যা নাই। হাত যোগ ল, হাতল। ইল ল শব্দ দেখে আপনি বোঝাবেন, আপনি বোঝার চেষ্টা করবেন। শুধু ল থাকলো, হাত যোগ ল, হাতল, কোনো সমস্যা তো নাই। তো এই শব্দগুলো জাস্ট আপনাকে একটু মনে রাখতে হবে এবং এই মনে রাখাটা আপনি একটু যদি বুঝে রাখেন তাহলে আর কখনো আপনি ভুল করবেন না। এরকম করে যে তদ্ধিত প্রত্যয়গুলো রয়েছে এগুলো আপনি সহজেই পারবেন। এই দেখেন, খানা প্রত্যয় আছে, খানা প্রত্যয়টা আছে, তারপরে পনা প্রত্যয় আছে, তারপরে সা প্রত্যয় আছে, তারপরে চে প্রত্যয় আছে, তারপরে ওয়ালা প্রত্যয় আছে, তারপরে ওয়ান প্রত্যয় আছে। এগুলো এক নজর দেখলেই আপনি পারবেন। এই যে খানা, বৈঠক খানা, বৈঠক যোগ খানা, তাই না? দস্তরখানা, দস্তর যোগ খানা। দস্তরখানা হয়তো আপনারা অনেকে ভুলেই গেছেন। আগে গ্রামীণ জীবনে খাবার খেতে দিলে তার নিচে একটা ম্যাট মতন বিছিয়ে দিত কাপড়ের, এটার নাম দস্তরখানা, যাতে উচ্ছিষ্ট এখানে পরে বিছানা নষ্ট না হয় সেই কারণে। সেই দস্তর যোগ খানা, দস্তরখানা। বৈঠক যোগ খানা, বৈঠক খানা। তারপরে পনা, চাঁদ যোগ পনা, চাঁদ পনা। বেহায়া যোগ পনা, বেহায়া পনা। সমস্যা তো নাই। সা, সা দিয়েও প্রত্যয় হয়, সা সে। পানসা, পানি যোগ সা। শরবত পানসা হয়েছে, পানি যোগ সা। এখন যদি বলেন না আমাদের এলাকায় পানসা বলে না, পানসে বলে, তাহলে বলবেন পানি যোগ সে, সমস্যা নাই, সা সে একটা বসালেই হবে শব্দ অনুযায়ী। চে, চোখের নিচে কালচে দাগ, তাহলে কালি যোগ চে, কালচে। লাল যোগ চে, লালচে, সমস্যা তো নাই। এরপরে ওয়াল, গাড়ি যোগ অল, গাড়োয়াল। তারপরে ওলা আপনি আকার দিয়ে দেন, গাড়ি যোগ অলা, গাড়িওয়ালা, তাই না? তারপরে দারোয়ান, দার যোগ অন, দারোয়ান। গাড়ি যোগ অন, গারোয়ান। তো এইগুলো তো না পারার কোনো কারণ আমরা দেখতে পাই না। এরকম উয়া বা ও প্রত্যয় থাকে।
উয়া বা ও, এই যে দেখেন রস্য উ অন্তস্থ একারে আ, উয়া বা ও যে কোনো একটা লিখলেই হয়। যেমন মেঠো, মেঠো, তাহলে এর মূলে কি আছে? অবশ্যই মাঠ। মাঠ যোগ উয়া বা ও যে কোনো একটা আপনি লিখতে পারেন, উয়াও দিতে পারেন ও দিতে পারেন। মাঠ যোগ উয়া মাঠুয়া, মাঠুয়া থেকে মেঠো হয়। বা মাঠ যোগ ও মেঠো। এখন থাকলো বুনো, বুনোর ক্ষেত্রে আমরা কি লিখবো? বন যোগ ও বুনো। তারপরে যদি আপনার থাকে এখন গেছো, গাছ যোগ ও, গেছো, গেছো ভূত। মেছো, মাছ যোগ ও, উয়া বা ও। এইভাবে আমরা কিন্তু এই প্রত্যয়গুলো, তদ্ধিত প্রত্যয়গুলো আমরা যদি একবার রিডিং দেই বই থেকে, একটু বুঝে পড়ি, তাহলে আমি পেরে যাব। আবল তাবল নোট গাইড না পড়ে আপনি বইটা খুলে টেবিলে বসেন, বসে তদ্ধিত প্রত্যয়গুলো আপনি একবার পড়েন আমার এই আলোচনার পরে, দেখবেন এগুলো আপনার কাছে একদম সহজ মনে হবে। মনে হবে এতদিন ভূতের পিছনে দৌড়ালাম, কেন আমি বোঝার চেষ্টা করিনি, নিজেকে অপরাধ বোধে ভুগবেন। এভাবে এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কাজ হবে যে এই বিষয়গুলো বুঝে রাখা। এরকম আরো অনেক অনেক কিন্তু তদ্ধিত প্রত্যয় রয়েছে। যেমন শুধু র দিয়েও প্রকৃতি প্রত্যয় গঠিত হয়। যেমন মধু যোগ র, মধুর। শুধু র এখানে প্রত্যয়। কিন্তু আপনার মনের মধ্যে ওই যে সংশয় যে মধুর, তাহলে এখানে শুধু র কি আলাদা প্রত্যয় হবে? হবে। যে সেটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই হবে, আর যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি ভয় পাবেন এবং আপনি উত্তরটা, সহজ উত্তরটা না করেই পরীক্ষার হল ত্যাগ করবেন। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা লম্বা করব না, একটু ছোট ছোট করেই আলোচনা করতে চাই যাতে আপনারা বিষয়গুলো অনুধাবন করতে পারেন। তো আজকে আমি এই ভূমিকার অংশটুকু উপস্থাপন করলাম। পরবর্তীতে আপনাদের জন্য আরো সুন্দর আলোচনা অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ। আমরা এরপরে প্রত্যয়ের পরবর্তী ধাপ নিয়ে কথা বলবো। তো আমাদের আলোচনা কেমন হচ্ছে আপনারা যদি মন্তব্যের ঘরে না জানান, তাহলে তো আমরা আসলে বুঝবো না যে আলোচনাটা আরো কি কি উপস্থাপন করা দরকার, বা আপনারা শুনছেন কিনা, বা কেমন লাগছে, বা ভুল ত্রুটি কোথায় হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজ আর কথা নয়, মন্তব্যের ঘর আপনাদের জন্য উন্মুক্ত। আজকের আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের সঙ্গেই থাকবেন। শুভ বিদায়।